দেখতে দেখতে পুজোর দিন ঘনিয়ে এলো। সকাল হলেই বুড়ি অট্টামা লাঠি টুকটুক করে এসে হাজির হয় কালীতলায়। গায়ের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ভিড় করে এসে দাঁড়িয়ে থাকে। উদগ্রীব বড় বড় চোখ মেলে ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কবে সেই চাটুজ্জেরা কালীতলার ঘর দুখানা ইট দিয়ে বাঁধিয়ে দিয়েছিল, বেঁধে পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছিল সামনের চত্বরটা। তারপর থেকে আর খড়ি পড়েনি দেয়ালে, চুনসুরকি খসে খসে পড়েছে। এখানে ওখানে দেওয়ালের গায়ে বট অসত্যের চারা গজায়, গরুতে খেয়ে দেয় তাই রক্ষে, তা না হলে কবে দেওয়াল ভেঙে পড়তো। এক পশলা বৃষ্টি হয়ে গেলে লোকের পায়ে পায়ে সামনে চত্বরটায় জলকাদায় প্যাচপ্যাচ করে। কবছর ধরেই চেষ্টা হচ্ছে ইট পেতে দিয়ে সিমেন্ট করাবার, কিন্তু শেষ পর্যন্ত ওই জল্পনা কল্পনাই হয়। অট্টামা মাঝে মাঝে বলে, অগুপেন, কালীতলাটা বাবা শান দিয়ে বাঁধিয়ে দে না তোরা। বুড়ো মানুষ, কবে পা হড়কে পড়ে মরবো, সেই ভালো হবে। গোপেন মোড়ল শুনে আসে, বলে, হবে হবে। অট্টমা সান্ত্বনা পায় না সে কথায়, বলে, ও তোমার 5 জনে মিলে হবে না, তুই দে বাবা, ওটুকু বিলিতি মাটি ফেলে বাঁধিয়ে দে। গোপেন মোড়ল হাসে, অত টাকা কোথায় গো? হে মা! গালে হাত দিয়ে বিস্ময় প্রকাশ করে অট্টামা, ফোকলা মুখে হেসে উঠে বলে, হৃদয় মোড়লের ব্যাটার কথা শোনো। সেবার আমরা সব পোষলা করতে বেরিয়েছি, উপুর ঝুপুর বৃষ্টি, কালীতলা থেকে ফিরতে পারি না এমন কাঁদা। তোর বাপ করলে কি জানিস? মুনিশ দিয়ে 5 বস্তা তুষ ঢেলে দিলে কাদা মারতে। গোপেন হেসে বললে, সেই সব লবাবির জন্যই তো আজ এই হাল হয়েছে গো অট্টামা। অট্টামা আপত্তি করে বলে, ও কথা বলিস না গোপেন, মানুষের দেওয়া কুলোই না, ভগবানের দেওয়া ফুরোই না। তোর বাপের তো কোনো অভাব ছিল না বাবা। গোপেন কোনো জবাব দেয় না, মনে মনে শুধু বলে, বাপকে বোকা পেয়ে যা পেরেছ করিয়ে নিয়েছ, তা বলে আমাকে অত বোকা পাওনি। অট্টামা অবশ্য শুধু গোপনকেই নয়, যাকে কাছে পায় তাকেই বলে, হংসকে, গিরিনকে, এবার পেশাদকেও বলবে। শুধু দুর্গাপুজোর সময়ই নয়, কালী পুজোয় পাঠা বলির রক্তে ঘড়া ঘড়া জল ঢেলেও ওই একই দশা। কালীতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সব কথাই ভাবছিল অট্টামা, আর মনে পড়ছিল ফেলে আসা জীবনের সেই সব দিনগুলোর কথা। ওই বাচ্চা ছেলেগুলোর মতো অট্টামাও যখন বড় বড় চোখ নিয়ে ঠায় দাঁড়িয়ে দেখত কুমোরদের কারসাজি। এখন আর তেমন ধানও নেই, ধ্যানও নেই, তেমন কুমোরও আসে না আজকাল, তেমন পিতিমেও হয় না। বেদির উপর খড়ের গায়ে মাটি লেপছে কুমোরের দল, এক মেটে শেষ হয়ে এসেছে। বাচ্চা ছেলেগুলো আবদার করে, গণেশের ইঁদুরটা করো না আগে, কেউ বলে মোরটা করো না আগে। কুমোরের দল কান দেয় না সেসব কথায়, একবার বিরক্ত হয়ে ছেলেগুলোকে তাড়া করে, তারা ছুটে পালায় হাসতে হাসতে, আবার আসে। অট্টাবার মনে পড়ে সেই সব আগেকার দিনগুলো, খাওয়া দাওয়াত ভুলে সকাল সন্ধে সব দাঁড়িয়ে থাকতো দিনের পর দিন, দেখতো চোখের সামনে কেমন একে একে হাতের আঙুল, নাক, মুখ, চোখ, চোখে মুখে হাসি ফুটে উঠত প্রতিমার। এদের মতো কুমোরের দল তখন 2 দিন কাজ করেই অন্য গায়ে পালাতো না, প্রথম থেকে শেষ অবধি থাকতো, কাজ সেরে তবে ছুটি নিত। এখন আর পুজোয় প্রাণ নেই যেন, সব ব্যবসা তার হয়ে গেছে। মনে মনে ভাবে অট্টামা, 10টা কাজ একসঙ্গে হাতে নেয়, 1 মেটে করে আবার পালাবে, হঠাৎ একদিন এসে 2 মেটে করবে, তারপর আবার একদিন হয়তো রং করবে প্রতিমার গায়ে, ঘাম তেল দেবে, ঢাকের সাজ, তাও কচ্চিৎ কদাচিৎ হয়। ওসব নাকি অনেক খরচ। লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর টাটিয়ে ওঠে, লাঠি নামিয়ে বসে পড়ে অট্টামা। ছেলেগুলোকে বলে, মা দুর্গার পূজা তোরা আর কি দেখলি মানিক? এখন আর পুজো বলে মনেই হয় না। সত্যি, তখন এমনভাবে ছেলে মেয়েদের তাড়িয়ে দিত নাকি কুমোররা, বরং ডেকে ডেকে কাউকে সাপ, কাউকে ইঁদুর, প্রজাপতি, টিকটিকি সব গড়ে দিত কাজের ফাঁকে ফাঁকে। নিজের মনেই দীর্ঘশ্বাস ফেলে অট্টামা, কুমোরদের বলে, ঢাকের সাজ না হলে মানায় না মাকে, বুঝলে গা? কুমোরেরা হাসে, বলে, টাকা না দিলে কি ঢাকের সাজ হয় মা? কখনো অট্টামা বলে, তখন সব কুমোর আসতো, পিতিমে গড়া শেষ করে মায়ের মুখে হাসি ফুটিয়ে তবে ছুটি নিত, তোমাদের মতো এমন খেপে খেপে কাজ করে পালাতো না। কুমোরেরা হেসে বলে, তখন যে একটা গায়ের পিতিমে গড়ে পেটের ভাত জুটত। টাকা আর পেটের ভাত, এ ছাড়া যেন কথা নেই। কই,
তখন তো এইসব কথা তারা বলতো না। অট্টামার মনটা খারাপ হয়ে যায়। মা দুর্গার প্রতিমা গড়ছে, এ কি কম পুণ্যের কথা? তাদের মুখে পেটের ভাতের কথায় মন মেজাজ খারাপ হয়ে যায়। তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চোখের সামনে কাঠের পাটায় খড়ের মেড় বাঁধা হলো, তার উপর মাটি, এক মেটে দু মেটে, রং সাজ, এই যে কি আনন্দ! ভাসুরের ছোট্ট এক ফোঁটা মেয়ে ননিকে কোলে পিঠে করে মানুষ করে যেদিন বিয়ের পিঁড়িতে বসিয়ে শাঁখ বাজিয়ে উলু দিয়ে বিয়ে দিলে, সেদিন যেমন আনন্দ হয়েছিল, এও যেন তেমনি। বসে থেকে থেকে কুমোরেরা যখন পুকুরে ডুব দিয়ে খেতে গেল, তখন উঠল অট্টামা। লাঠিটা তুলে নিয়ে ঠুকঠুক করে বাড়ির পথ ধরলে। ভাবলে, আর কটা দিনই বা আছি, পেশাদকে একবার ডাকের সাজ করাতে বললে হয়। পর মুহূর্তেই কি ভেবে মাঝপথে থমকে দাঁড়ালো। না, গিরিজাপ্রসাদকে বলা উচিত হবে না। কি ভাববে পেশাদ কে জানে? হয়তো ভাববে মাথা খারাপ হয়ে গেছে অট্টামার। তা না হলে কালীতলা নিয়ে এত মাথা ব্যথা কেন তার? যেন একটা পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে বলেই সবকিছু ভুলে যেতে হবে। রক্ত মাংসের মানুষ তো অট্টামা, ছেলেবেলার সেই দিনগুলোর কথা ভুলবে কি করে? কালীতলায় দাঁড়িয়ে পুজো দেখতে দেখতে এখনো নেশা হয় যেন। নিজের মনেই বিড়বিড় করে অট্টামা। পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়, স্বামীর কথা, ভাসুরের ছেলে মেয়েদের কথা, আর বুক নিংড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কথা বলার লোক পেলেই মুখর হয়ে ওঠে অট্টামা, হাসে, কথা বলে অনর্গল, অপরের আনন্দ দেখে নিজেও আনন্দ পায়। কিন্তু একা হলেই দুঃখে বেদনায় মুষড়ে পড়ে, সমস্ত বুকটা খাঁ খাঁ করে ওঠে। গিরিজাপ্রসাদ ভাবে, বংশী ভাবে, তেমন মানুষটা কেমন করে এমন হয়ে গেল? দিন রাত যার চোখ দুটো ছলছল করত কোনো এক লুকোনো ব্যথায়, বুড়ো হয়ে এমন হয়ে গেল কি করে সে? অট্টামা নিজেও হয়তো ভাবে কখনো কখনো, আর নিজের মনকেই বলে, বদলে কি গেছি আমি? না, বদলাইনি। হাসি ঠাট্টা আর অনর্গল কথার আড়ালেই বুঝি নিঃস্ব জীবনটা লুকিয়ে রাখতে চেয়েছে। নিজের মনেই বিড়বিড় করতে করতে কখন যে কোটালপাড়ার দিকে ঠুকঠুক করে লাঠিতে ভর দিয়ে হাঁটতে শুরু করেছে অট্টামা, নিজেই টের পায়নি। উদাসের বউয়ের চিৎকারে চমক ভাঙল। পুকুর পাড়ে চুপ করে দাঁড়িয়ে খানিকটা শুনল অট্টামা। দূর থেকে উকি দিল বংশীর বাড়ির দিকে। দেখলে উদাস সাইকেলটা মাটিতে ফেলে বসে কি করছে, আর উদাসের বউ লক্ষ্মীমণি চিৎকার করে গালাগালি দিচ্ছে। বংশীকে কি যেন বলতে এসেছিল অট্টামা। লক্ষ্মীর চিৎকারে শুনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বাড়ির পথ ধরল। বাবলার কাটা লেগে সাইকেলের চাকা ফুটো হয়ে গিয়েছিল, তাই বসে বসে সারাচ্ছিল উদাস, আর লক্ষ্মীমণি চিৎকার করে গালাগাল দিচ্ছিল। পয়সা কড়ি নেওয়ার নাম নেই, সংসারের উপর এতটুকুও নেই, আর লক্ষ্মীমণির কোলে একটা ছেলেও দেয়নি উদাস, তাই সদা সর্বদাই মেজাজটা তিরিক্ষি হয়ে থাকে। কিন্তু এমন তো ছিল না উদাস। পদ্মকে দেখার পর লক্ষ্মীমণির মেজাজও যেন আরেক পর্দা চড়ে গিয়েছিল। বনপলাশিতে উঠে এলো পদ্ম আর পদ্মর বাপ পাঁচু কোটাল। মেয়েকে সঙ্গে নিয়ে দেখা করতে এলো বংশীর সঙ্গে। সেই প্রথম পদ্মকে দেখল উদাস। দেখার সঙ্গে সঙ্গে ওর বুকের ভেতরটা পর্যন্ত একটা মোচড় দিয়ে উঠল, এ যেন সোনা ফেলে দিয়ে ধুলোমুটি আঁচলে বাঁধার মতো। চেয়ে চেয়ে পদ্মর রূপ দেখল উদাস, তার হাসি, তার কথা বলার ঢং। এমন মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করেছিল বংশী, অথচ মেয়েটাকে একবার চোখের দেখাও দেখতে চায়নি উদাস। ড্রাইভারের নেশায় তখন ডুবে আছে ও। ভেবেছে লক্ষ্মীমণিকে বিয়ে না করলে ড্রাইভারি শেখার সুযোগ কেড়ে নেবে লক্ষ্মীমণির বাপ। পদ্মর মনেও একটা কৌতূহল ছিল। বাপের কাছে শুনেছিল ও বনপলাশির উদাস কোটালের সঙ্গে তার বিয়ে হবে। মনে মনে তা নিয়ে একাত্র স্বপ্নও দেখেছিল হয়তো। পাশের গায়ে মামার বাড়িতে গিয়েছিল ও। হঠাৎ খবর এলো উদাস আর তার বাপ এসেছে মেয়ে দেখতে। গাড়ি জুতে তখনই পদ্মকে নিয়ে বেরিয়ে পড়েছিল তার মামা। কিন্তু এসে পৌঁছলো যখন, শুনলে উদাস চলে গেছে, মেয়ে দেখবে না, সে বিয়ে করবে না এখানে।
সেদিন কথাটা শুনে মনে আঘাত পেয়েছিল পদ্ম। ছোটবেলা থেকেই শুনে এসেছে সে দেখতে রূপসী, কোটালদের ঘরে এমন মেয়ে মেলে না। যেমন তেমন মেয়ে পেতেও যেখানে মুঠো মুঠো টাকা লাগে সেখানে তার মতো মেয়েকে বিয়ে করতে চায় না উদাস। ভাবতেই পারেনি পদ্ম। কি আছে উদাসের? ড্রাইভারি শিখছে, এই যা। উদাসের বিয়ের খবরটাও পদ্মর কানে গিয়েছিল, আর তাই লক্ষ্মীমণিকে দেখার এত উৎসাহ। ভেবেছিল না জানি পদ্মর চেয়েও সুন্দর বুঝি। তা না হলে পদ্মকে ফেলে সে মেয়েকে বিয়ে করবে কেন উদাস? আর আর ভেতরে ভেতরে উদাসের উপর একটা প্রতিশোধ নেবার বাসনাও যেন জেগে উঠল পদ্মর মনে। তাই সময় পেলেই এসে হাজির হতো ও উদাসের কাছে। গ্রাম্য সম্পর্ক টেনে লক্ষ্মীমণিকে বলতো বোন, আর উদাসকে ডাকতো বোনাই বলে। ঠাট্টা রসিকতা লেগেই থাকতো মুখে। ভোরবেলাতেই একবার ঢু মেরে যেত, বলতো, কি গো বোনাই, নেবুড়ি দিয়ে শুয়ে আছো নাকি? বলি বোনটাকে আমার ছেড়ে দাও গো, ওর কাজ আছে অনেক। কখনো ঘরে গিয়ে উকি দিত। লক্ষ্মীমণিকে বলতো, রোদ উঠল মাথার ওপর, আর ফিসফিস করিস না লো। সব ব্যাপারেই রসিকতা করে কথা বলতো পদ্ম, আর রাগে জ্বলে যেত লক্ষ্মীমণি। উদাসও রাগতো, তবু বলতো না কিছু। রাগ হবারই তো কথা। মনের মিল নেই যাদের, দুজনে দুজনকে যখন একেবারেই সহ্য করতে পারে না, তখন কেউ পীড়িত ভালোবাসা নিয়ে রসিকতা করলে চটে উঠবে না? উদাস কোনো দিন আড়ালে বলতো, কাটা ঘায়ে নুনের ছিটে দিও না পদ্ম, বুকের জ্বালাটা তোমার ব্যঙ্গ শুনে আরও দপ করে ওঠে। শুনে খিলখিল করে হেসে উঠত পদ্ম, বলতো, লটের মতো কথা কইছ তুমি বোনাই, বুকের জ্বালাটা কিসের বটে শুনি? উদাস বিষণ্ণ মুখে বলতো, সে জ্বালা তুমি বুঝবে না গো, বুঝবে না। ফুল কাটার শয্যায় শয়ন আমার, যেদিক পানে ফিরে শুই না কেনে, কাটা ভুগবে গায়ে। শুনে আরও সশব্দে হেসে উঠত পদ্ম, বলতো, বোনকে আমার বলে দেবো। উদাস জবাব দিত, সে আমি বলি তাকে, লুকোছাপা নেই গো আমার, স্পষ্ট কথার মানুষ আমি। কথাগুলো বলার সময় উদাস কোনো দিন রেগে যেত, আর তা দেখে পদ্ম বুঝতে পারত জ্বালাটা কোথায়। কিন্তু উদাসকে অসুখী দেখে হয়তো খুশি হতো পদ্ম, যেন নিজের অপমানটার প্রতিশোধ নিচ্ছে এমনইভাবে রসিকতা করতো আবার। একদিন তাকে যে তাচ্ছিল্য দেখিয়েছিল উদাস, চোখের দেখাও দেখতে চায়নি, তারই জবাব যেন। কিন্তু লক্ষ্মীমণি ধৈর্য ধরে থাকতে পারত না। প্রথম পদ্মর ঠাট্টা শুনে উদাসকেই গালাগালি দিত। তারপর ধীরে ধীরে কেমন করে যেন একটা সন্দেহ উকি দিতে শুরু করলো লক্ষ্মীমণির মনে। এত হেসে হেসে কথা বলে কেন সে উদাসের সঙ্গে? আর উদাসও যেন পদ্ম এলেই খুশি হয়, বসিয়ে বসিয়ে কথা বলে, গল্প করে। প্রথম তা একটু ঠেস দিয়ে কথা বলতো লক্ষ্মীমণি, আর চোখে তাকিয়ে দেখত পদ্মকে আর উদাসকে। হাসি হাসি মুখে তাদের গল্প করতে দেখত। পদ্মকে আর উদাসকে হাসি হাসি মুখে তাদের গল্প করতে দেখত, আর জ্বলে যেত ভেতরে ভেতরে। কিন্তু শেষ পর্যন্ত আর রাগ চেপে রাখতে পারল না। হাজরাদের বাড়িতে ধান ভাজা নিতে গিয়েছিল সে। ফেরার পথে দেখলে ঘাটে বসে বাসন মাজছে পদ্ম। উদাস তার সাইকেলে ভর দিয়ে দাঁড়িয়ে গল্প করছে। দূর থেকে দুজনকে দেখেও কিছু বললে না লক্ষ্মীমণি। মনের রাগ মনেই পুষে রাখলে। ভাববে পদ্মকে মুখের উপর একদিন বলবে, এ বাড়িতে আসতে নিষেধ করে দেবে। আরেকদিন বাড়ি ফিরেই দেখলে কোলে পুনকো শাকের ঝুড়ি নিয়ে শাক বাচ্ছে পদ্ম ঘরের পৈঠেতে বসে, আর উদাস একটু দূরে দাঁড়িয়ে গল্প করছে। লক্ষ্মীমণিকে দেখেই মুখ চোখের ভাব বদলে গেল উদাসের। সঙ্গে সঙ্গে ক্রোধে ফেটে পড়ল লক্ষ্মীমণি। কর্কশ গলায় চিৎকার করে বলে উঠল সে, বললে, আমার ঘরকে তুই আর আসবি না পদ্ম। কেন? বিস্মিত হয়ে প্রশ্ন করলে পদ্ম। লক্ষ্মীমণি চিৎকার করে বলে উঠল, এটা পীড়িত করার ঠাঁই লয় তোর। লাগরকে নিয়ে লসের কথা কইতে হয়তো খড়ি নদীর পার্কে যেয়ে কর। স্তম্ভিত বিস্ময়ে লজ্জায় তার মুখের দিকে তাকিয়ে রইল পদ্ম। তারপর একবার উদাসের মুখের দিকে তাকিয়েই ঘর ছেড়ে চলে গেল। আর সেই দিন থেকে প্রতিজ্ঞা করলে লক্ষ্মীমণির কাছ থেকে উদাসকে যে ছিনিয়ে নেবে। উদাসের জন্য সেই প্রথম যেন একটা সহানুভূতি বোধ করলে।
মনে হয় মানুষটার মধ্যে সত্যিই বুঝি কোনো শান্তি নেই। তারপর থেকেই দিনে দিনে উদাসের উপর মায়া পড়ে গেছে পদ্মর। মনে হয়েছে মানুষটার মন থেকে দুঃখটুকু যদি মুছে নিতে পারত। আর উদাস অনুরোধ করে বলেছে, ও ডাইনির কথাটা তুমি কানে নিও না পদ্ম, আমার ঘর আর তোমার ঘর পৃথক নয়। তা শুনে হাসি হাসি মুখে মুগ্ধ দৃষ্টিতে তাকায় সে উদাসের চোখে চোখ রেখে। বলে, আমার নেগে তোমার ঘর ভাঙবে আমি চাই না বোনাই। উদাস পদ্মর হাতখানা চেপে ধরে, বলে, ঘর ভাঙুক পদ্ম, আমার ভাঙা বুকটা জোড়া লাগবে। বলে অসহায়ের মতো তাকিয়েছে উদাস। দেখে পদ্মর বুকেও ব্যথা লেগেছে। উদাসের অনুনয় ভরা চোখের দৃষ্টিকে ফিরিয়ে দিতে পারেনি। ধীরে ধীরে পরস্পরের কাছে এসেছে, দিনে দিনে ঘনিষ্ঠ হয়েছে দুজনে। তারপর সে অন্ধকার রাত্রি গোপনে বেরিয়ে এসেছে উদাস তার ঘর থেকে। এসে অপেক্ষা করেছে পুকুরের পাড়ে অন্ধকারে। পদ্মর ছায়া শরীরটাও ধীরে ধীরে এগিয়ে এসেছে। আর অন্ধকারের মধ্যে দুটি ছায়া আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে যেতে যেতে মিলিয়ে গেছে একদিন। পরদিন থেকে উদাস জেগে উঠেছে একটা নতুন মানুষ হয়ে। মনের ফুর্তি চাপা রাখতে পারেনি। দামু পালের আড্ডায় গিয়ে বলেছে, একটা যাত্রা লাগিয়ে দাও দামু দাদা। এমনিভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছিল। এমন সময় হঠাৎ একদিন লক্ষ্মীমণিকে এসে বললে উদাস, পদ্মকে আমি বিয়ে করব। স্তম্ভিত বিস্মিত চোখ তুলে উদাসের মুখের দিকে তাকালো লক্ষ্মীমণি। উদাস আবার বললে, পদ্মর বাপকে বলেছি, মদ দিয়েছে 5 কোটাল। কোনো কথা বললে না লক্ষ্মীমণি, কিন্তু তার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল উদাস। একটা খ্যাপা বেড়াল যেন রোয়া ফুলিয়ে তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তারপর লক্ষ্মীমণি হঠাৎ চালা থেকে কাটারিটা বের করে নিয়েই ছুটে বেরিয়ে গেল 5 কোটালের ঘরের দিকে। কিন্তু পদ্ম কেন যে শেষ পর্যন্ত উদাসকে একটা কথাও না জানিয়ে চলে গেল, কোথাও গেল খুঁজে পায় না উদাস। কালীতলার সামনে দিয়ে যেতে যেতে প্রতিমার দিকে চোখ পড়ে তার। কোমরের দল মাটি দিচ্ছে প্রতিমার গায়ে। আর কটা দিন তো মাত্র বাকি। ওদিকে যাত্রার রিহার্সাল চলছে প্রতি রাতে। কিন্তু কই, আগের মতো কোনো উৎসাহ পাচ্ছে না যেন উদাস। কার জন্য গলা ফাটিয়ে অভিনয় করবে সে? কেউ তো মুগ্ধ চোখে তার মুখের দিকে তাকিয়ে বলবে না, তোমার দুঃখে কেঁদে কেঁদে চোখ রাঙা করেছে সবাই, তুমি লটো বটো গো বোনাই, পেকি তো লট। ষষ্ঠীর দিন ভোর হতে না হতেই ঢাকের আওয়াজে সারা গা মেতে ওঠে। ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় সকলের। শিরশিরে ঠান্ডা হাওয়া বইছে তখন। অন্য সকলের মতো লক্ষ্মীমণিও বিছানা ছেড়ে উঠে গোবর জলে ছিটে দেয় উঠোনে। কদিন আগেই পাশের গা থেকে রাঙামাটি আনিয়ে রেখেছে সে। টিনের কৌটো থেকে রাঙামাটির ডেলা বের করে জলে গুলে নেয়। তারপর ধীরে ধীরে দেওয়ালে আলপনা আঁকে। পুজোর কটা দিন অন্তত উদাসের সঙ্গে ঝগড়া করবে না, মনে মনে প্রতিজ্ঞা করে লক্ষ্মীমণি। আর প্রতিজ্ঞা করার সঙ্গে সঙ্গেই মনটা তার খুশি হয়ে ওঠে। উঠোনে গোবর লেপে আলপনা এঁকে বেরিয়ে পড়ে সে ঘাটের পথে। পুকুরে একটা ডুব দিয়ে এসে দাঁড়ায় ভিজে কাপড়ে। তারপর ঘিয়ের বাটি থেকে সামান্য কয়েক ফোঁটা ঘি নিয়ে সিঁদুর গুলে যায় 5টা ফোঁটা দেয়। ষষ্ঠীর দিনে কপাটে সিঁদুরের ফোঁটা দিলে গৃহস্থের মঙ্গল হয়, ছোটবেলা থেকে শুনে এসেছে লক্ষ্মীমণি। সব রকম চেষ্টাই তো সে করেছে উদাসের মঙ্গলের জন্য। স্বামীর মন পাবার জন্য কি করতে বাকি রেখেছে? তবু কেন যে উদাসের মন পায়নি লক্ষ্মীমণি, নিজেও সে খুঁজে পায় না। উদাসের বাপ তাকে ডাইনি বলে, পাড়ার লোক তাকেই দোষ দেয়। আর সেই দুঃখে ভিতরে ভিতরে জ্বলে পুড়ে মরে লক্ষ্মীমণি। ভাবে, ভগবান তাকে রূপ দেয়নি বলেই উদাস তাকে সহ্য করতে পারে না। প্রথম প্রথম সন্দেহ হয়নি তার, বরং তার বাপ দশরথ যেদিন কাটোয়ার বস্তির ঘরে উদাসকে নিয়ে এসেছিল, সেদিন উদাসকে ঘিরে কত স্বপ্নই না দেখেছিল। তারপর বিয়ে হলো, নতুন সংসার পাতার উল্লাসে সব কিছু দেখেও দেখেনি সেদিন। নাকি উদাস তখন সত্যিই ভালোবাসত তাকে? পদ্ম আসার পর থেকেই তাদের মধ্যে এই ভাঙন দেখা দিয়েছে। না, লক্ষ্মীমণি বেশ বুঝতে পারে তাকে কোনো দিনই ভালোবাসেনি উদাস।
কোনো দিনই তাকে পছন্দ করেনি, শুধু নিজের কাজ হাসিল করার লোভেই তাকে বিয়ে করেছে উদাস। ড্রাইভারি শিখে লাইসেন্স জোগাড় করার নেশাতেই বুঝি লক্ষ্মীমণিকে সহ্য করেছে। কপাটের গায়ে সিঁদুরের ফোঁটা দিতে দিতে মনে মনে তবু প্রার্থনা জানায় লক্ষ্মীমণি। বলে, ঘরের দিকে স্বামীর মন ফিরিয়ে দে মা, সংসারের মঙ্গল হয় যেন। ভাবতে ভাবতে নিজের মনেই হেসে ফেলে লক্ষ্মীমণি। মনে হয় আসলে দোষ তো তারই। উদাসের প্রতিটি কথায় প্রতিটি ব্যবহারে সে যদি এমন তিরিক্ষি হয়ে না উঠত, কিন্তু কেন যে এমন হয় বুঝতে পারে না সে। মনে মনে তাই প্রতিজ্ঞা করে পুজোর কটা দিন অন্তত ভালোভাবে কাটাবে, না স্বামী না শ্বশুর কারো সঙ্গে ঝগড়াঝাটি করবে না। ভিজে কাপড়টা ছেড়ে লক্ষ্মীমণির হঠাৎ ইচ্ছে হলো ঘুমন্ত উদাসকে তুলে দিয়ে আজ পুজোর দিনে একটা গড় করবে তার পায়ে মাথা রেখে। উদাস হাসবে হয়তো, ঠাট্টা করবে, তা করুক, তবু। কাপড় ছেড়ে ধীরে ধীরে ঘরে ঢোকে লক্ষ্মীমণি, কিন্তু চৌকাঠে পা দিয়েই বিস্মিত হয়ে যায়। বিছানায় কেউ নেই। এদিকে ওদিকে তাকায় লক্ষ্মীমণি, না, কোথাও নেই উদাস। ও যখন পুকুরে ডুব দিতে গেছে সেই ফাঁকে কখন চুপি চুপি বেরিয়ে গেছে সে। হতাশায় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। তারপর মুহূর্তের মধ্যে সমস্ত মনটা বদলে গেল। রাগে অভিমানে মন তার বিষিয়ে উঠল উদাসের বিরুদ্ধে। মিউ মিউ করতে করতে একটা বেড়াল ঘরে ঢুকতে যাচ্ছিল। বেড়ার গা থেকে একটা চেলা কাঠ তুলে নিয়ে সজোরে সেটা ছুঁড়ে মারল সে বেড়ালটার দিকে, যেন উদাসের দিকেই ছুঁড়ে মারলে খুশি হতো। ঢাকের আওয়াজেই ঘুম ভেঙে গিয়েছিল উদাসের। বিছানা ছেড়ে উঠে দেখলে কাছে পিঠে কোথাও লক্ষ্মীমণি নেই। খানিকটা নিশ্চিন্ত বোধ করলে তা দেখে সঙ্গে সঙ্গে সাইকেলটা নিয়ে দামুপালের বাড়ির দিকে বেরিয়ে পড়ল। ভোরের নিস্তব্ধ বাতাসে তখন একটানা ঢাক বেজে চলেছে। বাগদিপাড়ার একটা ছেলেকে দেখলে নাচতে নাচতে চলেছে কালীতলার রাস্তায়। ছেলেটা নাচছে আর চিৎকার করে বলছে, ঢাক কুড়কুড় কুড়, ঢাক কুড়কুড় কুড়। দেখে হাসল উদাস, মনটা খুশি হয়ে উঠল অকারণে। তাই দামুপালের বাড়িতে ঢুকেই ফিরুকে কাঁধে তুলে নিল। তারপর নাচতে নাচতে সুর টেনে নিয়ে বললে, ড্যাং 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 ড্যাড্যাং ড্যাং 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 ড্যাং। হাত পা নেড়ে এমন ভাব করলে যেন উদাস নিজেও ঢাক বাজাচ্ছে। আর তা দেখে বৌঠান তার হেসে গড়িয়ে পড়ল। উদাস নাচ থামিয়ে বললে, চা দাও গো বৌঠান, ঘুম থেকে উঠেই পালিয়েছি। দামু বললে, বস বস, চা দিচ্ছি। তারপর চল, আজ বাঁশদড়ি নিয়ে আসর বেঁধে ফেলি। আসর অর্থাৎ যাত্রার আসর। যাত্রার কথায় উদাসের মনটা মুহূর্তের মধ্যে মুষড়ে পড়ল। এবার পুজোয় সত্যিই যেন কোনো আনন্দ নেই তার, যাত্রায় কোনো উৎসাহ নেই। অথচ এবার সময় থাকলে থিয়েটারও করা যেত, দামুদাদা বলেছে। তা থিয়েটার না হোক, 4 দিন যাত্রাও আনা যেত অপেরা পার্টির। কিন্তু সব কটা ভালো অপেরা পার্টি বায়না হয়ে গেছে অনেক আগে থেকে। তবে দামি ড্রেস আনা হয়েছে এবার, ভালো বেশকারি এসেছে, মোটা টাকা চাঁদা দিয়েছেন অবনীমোহন। শুনে সবাই বিস্মিত হয়েছে। অমন কৃপণ মানুষটা হঠাৎ যেন রাতারাতি বদলে গেছে। স্কুলের জন্য টাকা দিয়েছে, বলগার বড় রাস্তার ধারে হাসপাতালের বাড়ি করে দেবে বলেছে, দরাজ হাতে টাকা দিয়েছে গ্রামের বারোয়ারি পুজোয়। মনে মনে সবাই খুশি হয়, প্রশংসা করে অবনীমোহনের। শুধু গোপেন মোড়ল হেসে বলে, কি ব্যাপার গো দামু, যাত্রার জন্য টাকা দিচ্ছে, বেনে চাটুরছে। আড়ালে আড়ালে এতদিন সকলে অবনীমোহনকে বেনে চাটুচ্ছে বলে বিদ্রূপ করত, কিন্তু এখন আর সে বিদ্রূপ যেন দামুপালের ভালো লাগলো না। বললে, না গো, মানুষ ভালো উনি, তা না হলে। গোপেন হেসে বলে, ওর বাবা জিলিপির প্যাচ পেটে পেটে এমনি দিচ্ছে, ও আমি নারায়ণ সাক্ষী করে বললেও বিশ্বাস করব না। কথাটা উদাসের কানে গেল। নারকেল দড়ি দিয়ে বাঁশ বাঁধতে বাঁধতে গোপেন মোড়লের দিকে ফিরে তাকালো উদাস। গোপেন মোড়লকে ও কিছুতেই সহ্য করতে পারে না। লোকটা যেন কারো ভালো দেখতে পারে না। বিরক্ত হয়ে হাতের কাজ ফেলে প্রতিমার দিকে এগিয়ে গেল। ষষ্ঠীকল্প হচ্ছে, পুকুর থেকে ঘট এনে দাঁড়িয়েছে গায়ের বউরা, ঘণ্টা বাজছে পুরুতের হাতে, আর ঘণ্টা থামলেই ঢাকের আওয়াজ উঠছে। নতুন নতুন রং বেরঙের জামা কাপড়, নতুন জুতো পরে ঘুরে বেড়াচ্ছে ছেলেমেয়েদের দল। বৌজিদের পরনেও নতুন কাপড়, আর তাদের পিছনে ছোঁয়া বাঁচিয়ে বাগদি বাউড়ি কোটালদের মেয়েরা।
সবাই গায়ে লাল পাড় নতুন কোরা শাড়ি পরেছে। বাউরি বাগদিদের ছেলে মেয়েদের গায়েও নতুন জামা। তাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ লক্ষ্মীমণির দিকে চোখ পড়ে উদাসের। ভিড়ের মধ্যে সেও দাঁড়িয়ে আছে তন্ময় হয়ে প্রতিমার দিকে তাকিয়ে। সিঁথিতে চওড়া করে সিঁদুর টেনেছে, কিন্তু হঠাৎ বুকের মধ্যে একটা আঘাত লাগে উদাসের। লক্ষ্মীমণির কাপড়খানার দিকে তাকিয়ে নোংরা পুরনো একখানা কাপড় পরে আছে লক্ষ্মীমণি। উদাসের হঠাৎ নিজেকে বড় অপরাধী মনে হলো। ছি ছি, লক্ষ্মীমণিকে একখানা শাড়িও দিতে পারেনি সে, নাকি দিতে ইচ্ছে হয়নি? পুজোর দিনে সকলেই বাবুদের বাড়ি থেকে নতুন জামা কাপড় পার্বণী পেয়েছে, কিন্তু লক্ষ্মীমণি বলে, চাষি কোটালের বউ নই যে আমি, পাটকুড়ুনির কাজ করব বাড়ি বাড়ি। মিস্ত্রির মেয়ে সে, তাই অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতে সম্মানে বাধে তার, তাই পার্বণীও পায়নি। কিন্তু উদাস নিজেকে একখানা কাপড় দিতে পারত না পুজোর সময়? উদাস বাঁশের খুঁটিতে ঠেসিয়ে রাখা সাইকেলটা নিয়ে দামুপালের কাছে এসে দাঁড়ায়, বলে, 5টা টাকা ধার দেবে দামুদাদা? 5 টাকা? কেন রে? বিস্মিত হয়ে প্রশ্ন করে দামু। উদাস ধীরে ধীরে বলে, দেবে কি না বলো? উদাসের মুখের দিকে তাকিয়ে থাকে দামু। তারপর পকেট থেকে একখানা 10 টাকার নোট বের করে সে। যাত্রা দলের খরচ খরচার হিসেবের টাকা। ভাবে, টাকা না পেলে হয়তো শেষ মুহূর্তে বেঁকে বসবে উদাস। টাকাটা পেয়েই কিন্তু হাসি ফোটে তার মুখে। সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ে বলগার স্টেশনের দিকে। স্টেশনের ধারের পোশাক আশাকের দোকানের উদ্দেশ্যে। বলে যায়, রোশো, এই এলাম বলে। দুপুরের আগেই ফিরে আসে একখানা ডুরে শাড়ি নিয়ে। ডুরে রঙিন শাড়িখানা অনেক খুঁজে পেতে পছন্দ করে এনেছে। বাড়ি ফিরে সাইকেলটা বেড়ার গায়ে ঠেসিয়ে রেখে চিৎকার করে ডাকে উদাস, লক্ষ্মী, লক্ষ্মী। এই ডাক যেন বহুদিন শোনেনি লক্ষ্মীমণি। সেই কবে বিয়ের আগে এ নামে ডাকতো উদাস, এ নাম ভুলেই গিয়েছিল। ডাকটা তাই অনভ্যস্ত লাগলো দুজনের কানেই। তবু ফুর্তির গলায় উদাস চিৎকার করতে করতে ঘরে ঢুকলো, লক্ষ্মী, শুনে যা, দেখ কি এনেছি, দেখে যা। বিস্ময়ে কৌতূহলে ধীরে ধীরে বেরিয়ে এলো লক্ষ্মীমণি। অবদ্ধ দৃষ্টিতে উদাসের মুখের দিকে তাকিয়ে রইল, যেন কিছুই বুঝতে পারছে না সে। উদাস বললে, এই দেখ, বলে শাড়িখানা ও লক্ষ্মীমণির হাতে দিলে। বোকা বোকা চোখ মেলে লক্ষ্মীমণি একবার উদাসের মুখের দিকে তাকালে, একবার শাড়িখানার দিকে। যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না, যেন স্বপ্ন দেখছে সে জেগে জেগে। তারপর ধীরে ধীরে প্রশ্ন করলে, আমার নিকে? হ্যাঁ হ্যাঁ, তোর নিকেই আনলাম। আমার নিকে? আবার প্রশ্ন করলে লক্ষ্মীমণি। আর সঙ্গে সঙ্গে তার ঝরঝর করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল শাড়িটার উপর। বিমলা আর কমলা কখনো যাত্রা দেখেনি, তাই তাদের উৎসাহ যেন সবচেয়ে বেশি। সন্ধে থেকেই মাঝে মাঝে এসে যাত্রার আসরটা ঘুরে ঘুরে দেখে যায় দুজনে। খান কয়েক পুরনো ভাঙা করগেটের টিন আর ধানের বস্তার চট দিয়ে ঢেকে সাজঘর তৈরি হয়েছে আসনের সামনেই। দুপাশে বাঁশ বেঁধে যাতায়াতের পথ তৈরি হয়েছে। ওপাশে মেয়েদের বসার জায়গা, একপাশে পুরুষদের। যাত্রার কথা অনেক শুনেছে বিমলা, তবু চোখে দেখার সুযোগ হয়নি এর আগে। তাই যা দেখে তাতেই কৌতুক বোধ করে দুজনেই। হেসে ওঠে, কিন্তু ভিতরে ভিতরে কৌতূহলও কম নেই। সাজঘরে পেট্রোম্যাক্সের আলো জ্বালতেই একবার এসে উকি দিয়ে গেল বিমলা। দেখলে বেশকারি এক শাড়ি বাটিয়ে সাজিয়ে রং গুলছে, লাল, কালো, গোলাপি। দেওয়ালে ঝকমকে পোশাক টাঙানো হয়েছে, কোনোটা রাজার, কোনোটা মন্ত্রীর, নিয়তি আর সৈনিকের, আরও কত কি। পা টিপে টিপে এগিয়ে গিয়ে চট করে উকি দিয়ে দেখলে বিমলা। দেখলে বেশকারির সামনে চুপ করে বসে আছে উদাস, আর তার গালে রং ঘষছে লোকটা, চোখে কাজল টেনে দিচ্ছে। অন্যান্য অনেকেই সাজ পোশাক নিয়ে ব্যস্ত। ধীরেন সায় দাড়িগোপ কামিয়ে রানী সাজছে। তাকে দেখে খিলখিল করে হাসতে হাসতে ছুটে পালিয়ে এলো বিমলা। ওখান থেকে সরে এসে প্রতিমার আরতি দেখতে লাগলো সে। আরতির শব্দ ঘণ্টা বাজছে তখন একটানা। ধূপ ধুনোয় চাপ চাপ ধোয়া আর স্নিগ্ধ একটা গন্ধ। সমস্ত পুজো মণ্ডপের আবহাওয়াটা যেন বদলে গেছে। গ্রামের সবাই এসে হাজির হয়েছে কালীতলায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখছে সকলে। বিমলা একবার ভিড়ের ওপর চোখ বুলিয়ে নিয়ে গেল। কাকে যেন খুঁজল ও।
ক্রাচে ভর দিয়ে বুশ শার্ট পরা অবিনাশ ডাক্তার খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে আসছে। সামনের লোক সরে গিয়ে ডাক্তারকে আরতি দেখার সুযোগ করে দিল। ডাক্তারকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে বিমলার মুখেও হাসি ফুটে উঠল। আশেপাশে তাকিয়ে দেখলে, কিন্তু না, প্রভাকর আসেনি। গিরিজাপ্রসাদ বারবার করে বলে দিয়েছিলেন প্রভাকরকে, গায়ের সকলেই যাত্রা দেখতে আসার জন্য নিমন্ত্রণ করেছে তাকে, আর যাত্রা দেখতে আসবে কথাও দিয়েছিল প্রভাকর। তাই সন্ধ্যে থেকে বারবার লক্ষ্য করেছে বিমলা প্রভাকর এসেছে কিনা। ভেবেছিল ডাক্তার এলেই তার সঙ্গে প্রভাকরও আসবে, কিন্তু অবিনাশ ডাক্তারকে একা আসতে দেখে হতাশ দেখালো তাকে। চারপাশে তাকিয়ে দেখল বিমলা, আসরের এক পাশে মেয়েদের বসার জায়গা হয়েছে শতরঞ্জি বিছিয়ে, আরেকদিকে পুরুষদের। বাউরি বাগদি কোটালবাড়ির মেয়েরা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে তখন থেকেই ভিড় করতে শুরু করেছে। আগে না এলে জায়গা পাবে না, পিছিয়ে বসতে হবে এই ভয়। পুরুষদের দিকেও অনেকে এসে গেছে, কিন্তু দুদিকেই খানিকটা করে জায়গা খালি রেখেছে সবাই। খালি রেখেই বসেছে, অর্থাৎ গায়ের ভদ্রলোকদের জন্য, তাদের বাড়ির মেয়েদের জন্য। ওদিকে ওর বাড়ি থেকে চেয়ে আনা কয়েকখানা ভাঙা পুরনো চেয়ার এনে সবচেয়ে ভালো জায়গাটুকুতেই রাখা হয়েছে, কিন্তু সেগুলো তখনও খালি পড়ে আছে। কেউ হয়তো বসতে সাহস পাচ্ছে না। অবিনাশ ডাক্তার খোঁড়াতে খোঁড়াতে এসে তার একটাতেই বসে পড়ল। গিরিজাপ্রসাদকে ডাকলে। আসরটা দেখতে হয়েছে ঠিক প্রতিমার সামনেই। ওখান থেকে বসে বসে আরতি দেখা যায়, কিন্তু আরতি দেখার চেয়ে যাত্রা দেখার জন্যই যেন উৎসাহ সকলের। বিমলা এদিক ওদিক ঘুরে বেড়াতে বেড়াতে কমলাকে বললে, চল ওদিকে যাই। বলে গিরিজাপ্রসাদের পাশে এসে দাঁড়ালো। আর ঠিক সেই সময়ই দেখতে পেল প্রভাকর আসছে অবনীমোহনকে সঙ্গে নিয়ে। প্রথমটা সকলের মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করে বিমলা ভেবেছিল প্রভাকরকে দেখেই বুঝি সকলে উঠে দাঁড়িয়েছে, কিন্তু পরক্ষণেই ওর ভুল ভেঙে গেল। দেখলে সকলে যেন অবনীমোহনকেই খুশি করতে ব্যস্ত। এমনকি গিরিজাপ্রসাদও এগিয়ে গেলেন হাসি মুখে। গোপেন মরল আর হংস মাঝখানে রাখা সবচেয়ে ভালো আর বড় চেয়ারটা দেখিয়ে বসতে বলল অবনীমোহনকে, আর অবনীমোহনের পাশের চেয়ারটায় প্রভাকরকে বসতে বললেন। সমস্ত আসরটা যেন মুহূর্তের মধ্যে গমগম করে উঠল। আসরের ভেতরে চারপাশ ঘিরে বসে গেছে তখন গাইয়ে বাজিয়ে দল। গিরিজাপ্রসাদ দেখলেন বংশীও আছে তার মধ্যে। চোখাচোখি হতে হাসল বংশী। বাজনা শুরু হয়ে গেল, আর গিরিজাপ্রসাদের মন চলে গেল শৈশবের সেই দিনগুলিতে। মনে হলো যেন কিছুই বদলায়নি, গ্রামটা ঠিক তেমনিই আছে, শুধু সেই জমিদার নেই, দারোগা নেই। হ্যাঁ, মনে পড়ল গিরিজাপ্রসাদের, মাঝখানে একটা নকশা কাটা দামি চেয়ারে বসত গায়ের জমিদার হৃদয় মরল, আর দারোগাবাবুকে ঠিক অবনীমোহনের মতোই পাশে বসতে বলতো সে, ঠিক যেভাবে প্রভাকরকে বসতে বললেন অবনীমোহন। কই, আর তো কিছুই বদলায়নি। দেখতে দেখতে যাত্রা শুরু হয়ে গেল। গান গাইতে গাইতে আসরে এলো মণিপুরের রানী। দেখে মুগ্ধ হয়ে গেল বিমলা। সাজ পোশাক দেখে চোখ ঝলসে যায়। আর কি সুন্দর মানিয়েছে। কমলা ফিসফিস করে বললে, সত্যি মেয়ে নাকি রে দিদি? বিমলা চাপা গলায় ধমক দিলে, চুপ। তার বোকামিটা চাপা দেওয়ার জন্য না বিমলা সত্যি যাত্রা দেখতে দেখতে তন্ময় হয়ে গেছে। কমলা শুধু ফিরে তাকিয়ে দেখলে অবনীমোহন উঠে চলে গেল এক সময়। গোপেন মরল হংস আরও দু একজন তার পিছনে পিছনে খানিকটা গিয়ে আবার ফিরে এলো। আসরের আর সকলেই তন্ময় হয়ে দেখছে। রাত্রি অনেক হয়েছে তখন, চতুর্দিক অন্ধকার আর নিস্তব্ধ। মেয়েদের এলাকায় মাঝে মাঝে দু একটা কোলের ছেলে কেঁদে উঠেছিল, তারাও ঘুমিয়ে পড়েছে। কোথাও কোনো শব্দ নেই, নিস্পন্দ বিস্ময়ে বড় বড় চোখ মেলে দেখছে সকলেই। আর নিস্তব্ধতার মাঝে অভিনেতাদের গলার স্বর তীব্র থেকে তীব্রতর হয়ে অনেক দূর পর্যন্ত ভেসে যাচ্ছে। মন্ত্রমুগ্ধের মতো শুনছে সকলে। মন্ত্রমুগ্ধের মতোই অভিনয় করে চলেছে উদাস, আর তার অভিনয় দেখতে দেখতে চোখে জল এসে পড়ে ও লক্ষ্মীমণির। অন্য সকলের মতো সেও ক্ষণে ক্ষণে চোখের জল মোছে। উদাসের অভিনয়কে কোনো দিনই বুঝি এমন চোখে দেখেনি লক্ষ্মীমণি। আজ একটা দিনেই মানুষ বদলে গেছে সে। এতদিনের পুঞ্জীভূত আক্রোশ আর বিরুদ্ধ ভাব যেন মুছে গেছে।
পাশের ভিড় থেকে কে যেন বলে উঠল, উদাসের মতো যাত্রা করতে বাবুরাও পারবে না লো। আরেকজনকে বিস্মিত হয়ে প্রশ্ন করলে, রাজা হয়েছে উদাস? ও মা, আমি চিনতেই পারতাম না, না বলে দিলে। লক্ষ্মীমণি শোনে সেসব কথা, আর গর্বে বুক ফুলে ওঠে ওর। মনে হয় কি ভুলই না করেছিল সে, কি অবিচারী করেছে স্বামীর ওপর। তা না হলে হঠাৎ তার জন্য একখানা শাড়ি কিনে এনে দেবে কেন উদাস? কোনোদিন যা আশাও করেনি সে, মুখ ফুটে বলেনি কোনো দিন। লক্ষ্মীমণি মনে মনে ভাবে, এবার থেকে খুব ভালো ব্যবহার করবে সে উদাসের সঙ্গে, সংসারে শান্তি ফিরিয়ে আনবে। না, উদাসের কোনো দোষ নেই, সব দোষ বদ্যর। সাবিত্রীও বলেছিল লক্ষ্মীমণিকে, বলেছিল, ভাতারকে আঁচলে গেরো দিয়ে রাখলো লক্ষ্মী, তা না হলে পদ্ম তুক করবে। তখন শুনে রেগে গিয়েছিল লক্ষ্মীমণি, কিন্তু তু কি করেছিল পদ্ম? নিশ্চয়ই করেছিল। তাই পদ্ম চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার উপর মন ফিরে এসেছে উদাসের। তন্ময় হয়ে যাত্রা দেখে সে, আর গর্বে বুক ফুলে ওঠে আশেপাশের লোকের মুখে উদাসের প্রশংসা শুনে। তন্ময় হয়ে অভিনয় করছিল উদাস। যাত্রায় এবার ওর একটুও মন ছিল না। নেহাত দায়ে পড়েই পাঠ নিতে হয়েছে দামুদাদাকে খুশি করার জন্য। বেশকারীর সামনে বসেও বারবার পদ্মর কথায় মনে পড়েছে তার। বুকের ভেতরটা ব্যথায় মোচড় দিয়ে উঠেছে। বেশকারী অত শত বুঝতে পারেনি। যত্ন নিয়ে উদাসের গালে মুখে রং মাখিয়েছে সে, চোখে আর ভুরুতে কাজল টেনে দিয়েছে, তারপর রাংতা মোড়া ঝলমলে চূড়া পরিয়ে দিয়েছে মাথায়, গায়ে জোড়া বুক ছত্রি, ঝলমলে মখমলের পোশাক, নকল মুক্তোর মালা, হাতে ধনু নিয়ে উঠে দাঁড়াতেই কিন্তু অভিনয়ের নেশা জেগে উঠেছে। সমস্ত শিরা উপশিরা যেন কেঁপে কেঁপে উঠেছে মুখস্থ করা পাঠ মনে পড়তেই। মুহূর্তে নিজেকে ভুলে গেছে উদাস, পদ্মকে, লক্ষ্মীমণিকে, তার ড্রাইভারি শেখার নেশা, তার দ্বিচক্র বাহন, সব ভুলে গেছে। উদাস যেন বংশী কোটালের ছেলে নয়, সুৎপুত্র কর্ণ, মহাবীর। তার গম্ভীর কণ্ঠস্বর, গ্রাম্য উচ্চারণে বড় বড় শব্দ, যার অর্থ ভালো করে বোঝে না সে, তার অভিনয় যেন উদাসকে সত্যি মহাভারতের যুগে নিয়ে গেছে। আসরে নেমেই তার অভিনয়ের নেশায় ডুবে গিয়েছিল সে। বাস দিয়ে ঘেরা চৌকো নয় যেন ওরা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সশস্ত্র সৈনিকরা যেন তাকে ঘিরে আছে। অভিনয় করতে করতে অনর্গল পাঠ বলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ আস্ফালনের মাঝখানে থেমে পড়ল উদাস। হৈ হৈ করে উঠল সকলে। প্রম্পটারে গলা শোনা গেল। বারবার পাঠ মনে পড়িয়ে দিতে চেষ্টা করল সে, কিন্তু উদাস অপ্রতিভ, বিস্মিত, অস্বস্তিতে ঘেমে উঠেছে সে। হাসাহাসি শুরু করলো অনেকে, কেউ কেউ চিৎকার করে ঠাট্টা করলে। আবার অভিনয়ের চেষ্টা করলো উদাস, পারলে না। গ্রামের লোকের ব্যঙ্গ বিদ্রুপ চিৎকার কানে গেল তার। লজ্জায় অস্বস্তিতে দুচোখ ছাপিয়ে জল এলো। কোনো রকমে পাঠ শেষ করে ছুটে বেরিয়ে এলো সে আসর থেকে। অভিনয় করতে করতে কেন যে দৃষ্টি পড়েছিল সাজঘরের পাশের আবছা অন্ধকারে, কেন যে। ছুটতে ছুটতে আসর থেকে বেরিয়ে এসে পদ্মর হাত দুখানা মুঠোর মধ্যে ধরলে উদাস। পদ্ম, পদ্ম, এইছিস তুই? দৃশ্য থেকে দৃশ্য বদলায়, জ্যোতি পড়ে, সুন্দর মুখ একানে ছেলেটা সন্ন্যাসীর বেশে আসরে ঘুরে ঘুরে গান গায়। আর সেই ফাঁকে দলে দলে লোক উঠে গিয়ে বাড়ি থেকে খেয়ে আসে, কেউ বা চা খেতে যায়, কেউ কচুরে বেঁধে আনা মুড়ি মুড়কি নয়তো রুটি তরকারি খেয়ে জলের খোঁজে বের হয়। সাজঘরের পাশে যাত্রা দলের রান্না বসেছে। দামু, পাল, হংস, আরও 2-4 জনের খাবার আসে বাড়ি থেকেই। বাগদি বাউরিরা এনামেলের থালায় ভাত ডাল নিয়ে গামছায় বেঁধে এনে রাখে। 2-5 জন শুধু যাত্রার ফাঁকে ফাঁকে নিজেরাই রান্না করে নেয়। পালার ফাঁকে ফাঁকে যে যখন সময় পায় এসে উনুন ধরিয়ে দিয়ে যায়। কেউ পিতলের বড় থালাটায় আটা মাখতে মাখতে হাত ধুয়ে আসরে উঠে যায় পাট চিৎকার করতে করতে। কেউ করুণ কণ্ঠে হৃদয়ের বেদনা উজাড় করতে করতেই এসে আটা ঠাসতে বসে যায়, কিংবা রুটি বেলতে। মাঝে মাঝে তাওয়া নামিয়ে দিয়ে চায়ের জল গরম হয়, গলা ভিজিয়ে নেয় সকলে একে একে। হঠাৎ উদাস পাট ফুলে যেতেই আসর ঘিরে একটা হৈ হৈ উঠেছিল, চিৎকার হট্টগোল। কোনো রকমে পাঠ শেষ করে উদাস ছুটে বেরিয়ে গেল আসর থেকে। আর সেই হট্টগোলে একানে ছেলেটার মিহি গলার গান চাপা পড়ে গেল।
এখন নিশ্চয়ই অনেকক্ষণ লাগবে পরের দৃশ্য শুরু হতে, তাই দলে দলে লোক উঠে পড়ল। এতক্ষণ একনাগাড়ে বসে বসে পা ভারিয়ে গেছে, একটু পায়চারি করে আসতে চায় কেউ, কেউ বা বাড়ি থেকে খেয়ে আসবে। রাত অবশ্য তখন এমনও কিছু বেশি হয়নি। গিরিজাপ্রসাদ উঠবার জন্য উসখুস করছিলেন, অনেকক্ষণ চা খাননি। একবার বিমলার দিকে তাকালেন, তারপর প্রভাকরকে বললেন, চলো প্রভাকর, বাড়ি থেকে একটু চা খেয়ে আসবে। ডাক্তারের দিকেও তাকালেন। অবিনাশ ডাক্তার বললে, চা এক কাপ পেলে অবশ্য মন্দ হতো না, কিন্তু বড় ভালো গাইছে ছেলেটা। সত্যি বড় মিষ্টি গলা, বেচারা যখন শুনতে চায়। তাছাড়া অন্ধকারে অন্ধকারে যাওয়া আসাটাও কষ্টকর তার পক্ষে। তা বিমলা বললে, না না চলুন আপনি, আমি চা এনে দিচ্ছি। বলে মেয়েদের ভিড়ের দিকে চলে গেল বিমলা। মাকে খুঁজে বের করে চাবি নিলে ঘরের। নিভাননী বললেন, আমার জন্য এক কাপ চা আনিস পিমলি। চা নিয়ে এসে বিমলা বললে, চলো। গিরিজাপ্রসাদ উঠলেন, পেছনে পেছনে প্রভাকর। গিরিন কোথায় ছিল? গিরিজাপ্রসাদকে উঠতে দেখে বললে, ঘরে যাচ্ছ? বাছুরটা দড়া ছিঁড়ে ফেলেছে কিনা দেখো তো, আজ দুধ দেয়নি কালো গাইটা। গিরিজাপ্রসাদ ঘাড় নাড়লেন, আচ্ছা। যেতে যেতে প্রভাকরের হাতের টসটা কেড়ে নিল বিমলা, সামনে আলো ফেলতে ফেলতে চলল। গিরিজাপ্রসাদ তখনও যাত্রার মধ্যে ডুবে আছেন। সেই কোন ছেলেবেলায় যাত্রা দেখেছেন, কত বড় বড় অপেরা পার্টির যাত্রা, আর আজ এত বছর বাদে আবার দেখছেন। গায়ের লোকও তখন পালা নামাতো, কিন্তু তেমন অভিনয় যেন এখন আর হয় না। গিরিজাপ্রসাদের মনে হয় যাত্রা মরে গেছে। থিয়েটারের ঢঙে পাঠ করছে সবাই, যেন পিছনে শিন্না টাঙালে বোঝা যাবে না দৃশ্যগুলো। অথচ তখন শুধু অভিনয় করে রাজপ্রসাদ, রাজার উদ্যান, যুদ্ধক্ষেত্র সব চোখের সামনে এসে হাজির করত। সত্যি কি তাই? যাত্রা মরে গেছে? গিরিজাপ্রসাদের নিজেরই সন্দেহ হয়। হয়তো শৈশবের সেই মন, সেই কল্পনার জগৎ চোখ থেকে মুছে গেছে বলেই তেমনভাবে আর মুগ্ধ হতে পারছেন না। একটা ঘোরের মধ্যে আচ্ছন্নের মতো আগে আগে হেঁটে চলছিলেন গিরিজাপ্রসাদ। শুকনো বাঁশপাতা মাড়িয়ে মাড়িয়ে, উঁচু নিচু আঁকাবাঁকা পুকুর পাড়ের খানাখন্দ ডিঙিয়ে ডিঙিয়ে। ক্ষণে ক্ষণে প্রভাকরের গায়ে উড়ে এসে পড়েছে বিমলার সিল্কের শাড়ির আঁচল, একটা স্নিগ্ধ রোমাঞ্চের মতো। নিস্তব্ধতার মধ্যে দু একটা কাটা কাটা কথা। উদাস কিন্তু বেশ ভালো পাঠ করে। হঠাৎ পাঠ ভুলে গেল এমন, বেচারি। আবার খানিকটা চুপচাপ। সিল্কের শাড়ির খসখসানি কানে আসছে। টর্চের ঈষৎ আলোয় বিমলার মুখ দেখা যাচ্ছে। বড় স্নিগ্ধ সুন্দর লাগছে প্রভাকরের। ইচ্ছে হচ্ছে হাত বাড়িয়ে বিমলার হাতখানা স্পর্শ করার, কিন্তু সংকোচ এসে বাধা দিচ্ছে। আর চোখে মাঝে মাঝে প্রভাকরের মুখের দিকে তাকায় বিমলা, কৌতুকের হাসি চাপে। ওর মনেও বুঝি ওই একই বাসনা। হঠাৎ সরসর করে কিসের যেন শব্দ হলো অন্ধকারে। বাঁশপাতার উপর দিয়ে কি যেন ছুটে গেল। থমকে দাঁড়ালো প্রভাকর। সাপ নয় তো? আতকে চিৎকার করে উঠল বিমলা, এসে লাফিয়ে পড়ল প্রভাকরের গায়ের ওপর। মুহূর্তের জন্য বিমলার কোমল যৌবনের স্পর্শ পেল প্রভাকর। বিমলাও। পরক্ষণে অপ্রতিভ ভাবটা কাটিয়ে শব্দটা যেদিক থেকে এসেছিল সেদিকে টর্চ ফেলল বিমলা। গিরিজাপ্রসাদও থেমে পড়েছিলেন। বললেন, এদিক দিয়ে সরে আয়। আবার পাশাপাশি হেঁটে এসে খিড়কির দরজা খুলে ঢুকল সকলে। বিমলার মনের মধ্যে তখন একটা তোলপাড় চলছে। সাপের কথা শুনে সত্যি আতঙ্ক হয়েছিল তার। আতঙ্কে লাফিয়ে উঠে প্রভাকরের উপর পড়েছিল, কিন্তু তারপর অপ্রতিভ ভাবটা কেটে যেতেই রোমাঞ্চ জেগেছিল মনে। প্রভাকর যখন ওকে স্পর্শ করল, খুব ক্ষণিকের জন্য, তবুও ওই স্পর্শটুকুর মধ্যে যেন স্বীকৃতির ইশারা শুনেছে বিমলা। তবে কি প্রভাকরের মনের গোপনেও ওই একই স্বপ্ন? লণ্ঠন জ্বালতেই কেমন যেন লজ্জা পেল বিমলা, চোখ নামিয়েই রইল। গিরিজাপ্রসাদ গল্প জুড়ে দিয়েছেন ইতিমধ্যে। শিষ্ট ছাত্রের মতো শুনছে প্রভাকর। একবার আর চোখে তার মুখের দিকে তাকালো বিমলা, আর সেই মুহূর্তে চোখাচোখি হলো। লজ্জায় চোখ নামিয়ে নিল ও। বারান্দায় টিনে চেয়ারটায় বসে গল্প করতে করতে বিমলাকে লক্ষ্য করে প্রভাকর। একটা মুগ্ধ আবেশের চাদর যেন ধীরে ধীরে তার সমস্ত চেতনাকে মুড়ে দেয়। লণ্ঠনের আলো পড়েছে উঠোনে। ঝোপ ঝোপ অন্ধকার আমগাছটার ডালে, ঢেকিগড়ের ওপাশের স্তূপীকৃত জঞ্জালে।
টিয়াদের ঘরের বারান্দায়, পশ্চিমের রান্নাঘরে। সদর দরজাটা বন্ধ, কিন্তু তার পাঁচিলের ওপারে খড়ের পালুই, মরায়ের গোল চূড়াটা সবই আবছা আলোয় ছায়া ছায়া, কাঠকয়লা ঘষে আঁকা দেওয়ালের ছবির মতো দেখায়।